এমপির শপথ নিতে পারবেন না চট্টগ্রামের আসলাম চৌধুরী, ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল। জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। ঘরের বাইরে পরিচ্ছন্ন টয়লেট সংকটে পানি কম খান ৬৯% নারী, দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে মোস্তফা মনোয়ারের মরদেহ, বনানী কবরস্থানে আজই দাফন। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত লোকালয়, কুড়িগ্রামে দুধকুমারের ভাঙনে বিলীন ঘরবাড়ি। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রামের 4 আসনে কপাল পড়ল আসলাম চৌধুরীর, ভোটে জিতেও শপথ নেওয়া হলো না তার। ঋণখেলাপি হয়ে প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, নতুন করে নির্বাচন হতে পারে, ওই আসনে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীকে মনোনয়ন দেয় তার মধ্যে সবচেয়ে সম্পদশালী চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্যুটি নিয়ে তাকে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও ওই আসনে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানালেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে। সে আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই আসনে, নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এত আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে কি আসে ঋণ খেলাপিদের বিষয়ে তাও দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে নানা প্রয়োজনে ঘরের বাইরে বের হন লাখো নারী, কিন্তু নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের সংকট তাদের জন্য নিত্যদিনের বাস্তবতা। ভোগান্তি এড়াতে পানি কম খান অনেকে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। মাহবুবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জনশুমারি অনুযায়ী রাজধানীতে অন্তত অর্ধকোটি নারীর বসবাস, কিন্তু শহরটা নারীবান্ধব হয়ে ওঠেনি আজও। ফলে অনেক কিছুই মাথায় রেখে চলতে হয় তাদের। বিশেষ করে ঘর থেকে বের হবার আগে কম পানি পান করেন নারীরা, কেননা হাতের কাছে নারীবান্ধব শৌচাগারের সুবিধা না পাওয়ার বিড়ম্বনা এড়িয়ে চলতে চান তারা। আমাদের মাঝে মাঝে তো ওয়াশরুমে যেতে হয়, কিন্তু ঢাকা শহরে এমন কোনো পাবলিক টয়লেট ভালো নাই যেখানে আমরা একটু যেতে পারি। স্যানিটারি ন্যাপকিন, টয়লেট টিস্যু, হ্যান্ড ওয়াশ এগুলিও থাকে না। সবচেয়ে বড় কথা একদমই অপরিচ্ছন্ন। আমরা বাসা থেকে যখন বের হই সেক্ষেত্রে আমরা পানিটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, যাতে পাবলিক টয়লেটগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু এড়াতে পারি। ওয়াটার এইড বাংলাদেশের 2025 সালের এক গবেষণা বলছে, শহরাঞ্চলে বাড়ির বাইরে থাকলে পানি পান কমিয়ে দেন 69% নারী, আর পুরোপুরি পান করেন না 15% জন, যার বড় কারণ গণশৌচাগারে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত গোপনীয়তার অভাব। বিশেষজ্ঞরা বলছেন, অল্প পানি পানের অভ্যাস থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন নারীরা, যা থেকে কিডনি সংক্রমণের ঝুঁকি রয়েছে।
তাই নারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পাবলিক টয়লেটগুলোকে আরও নারীবান্ধব করার পরামর্শ তাদের। যদি কেউ বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, এটা কিন্তু একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। এটা থেকে কিন্তু এমনকি ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি আমরা ডে টু ডে প্র্যাকটিসে পাচ্ছি। এত বেশি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের হার বেড়ে যাচ্ছে বাংলাদেশে। এটার ভিতরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ কিন্তু হলো এই যে ইউটিআই, মানে প্রস্রাবে ইনফেকশন। রেগুলার প্রতিদিন অপারেট করা, মেনটেন মিনিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, সেটা হলো নিরাপত্তার বিষয়টা। অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে একটু বিকেল হলে কিংবা সন্ধ্যার পরে যথেষ্ট আলো থাকে না, হ্যাঁ, নারীরা সেখানে যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করে না। বর্তমানে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে গণশৌচাগার আছে 191টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া সরেজমিন ঘুরে দেখা যায় অনেকগুলোরই বেহাল অবস্থা। আমাদের কাছে যদি এই ধরনের কোনো স্পেসিফিক কোনো ব্যাপারে কোনো কমপ্লেন আসে, তাহলে স্পেসিফিক সেটার ব্যাপারে আমরা তখনই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। নারী স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঢাকায় কয়েকটি আধুনিক টয়লেট পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে নিশ্চিত করা হয়েছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা নিবেদন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল হক। শরীফ, আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন শেষ শ্রদ্ধা নিবেদন জানাতে, জানাবেন। শুরুতেই যদি আপনাকে বলি, বাংলাদেশের সংস্কৃতি এবং পাপের চর্চাকে যারা বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন শিল্পী মোস্তফা মনোয়ার। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, আপনিও নিশ্চয়ই জানেন। নিউমোনিয়া এবং প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। সেই অসুস্থতায় এই মাসেরই 14 তারিখে তাকে একটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর গত সোমবার সকালে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। অনেকে হয়তো জানেন বাংলাদেশে যে পাপের শিল্প, মিলা আপনারও হয়তো মনে আছে পারুল, সার, একতারা হাতে বাউলের কথা। 90-এর দশকে বিটিভিতে একটি অনুষ্ঠান প্রচারিত হতো মনের কথা। সেই মনের কথার প্রিয় শিল্পী ভাই শিল্পী মোস্তফা মনোয়ার। শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে আজকের এই শ্রদ্ধা জানানোর পর্বটি এখন চলছে। আপনাকে যদি বলি, সকালে বিটিভিতে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তার পুরনো সহকর্মীরা, তারপর শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। এখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এই মুহূর্তে চলছে। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের তার পুরনো সহকর্মী, পরিবারের সদস্যরা। দেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই নিয়ে যাওয়া হবে শিল্পীর ক্যারিয়ারের প্রথম কর্মস্থল আরকলা ইনস্টিটিউটে। সেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের শ্রদ্ধা জানানোর পর তাকে বনানীতে কেন্দ্রীয় বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মাঝখানে চ্যানেল আইতে যাওয়ার একটি কথা রয়েছে। দুপুর 2টায় হয়তো সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। শিল্পী অনেক দূর এগিয়েছেন পাপের শিল্পকে নিয়ে, বাংলাদেশের শিশুতোষ নির্মাণ নিয়ে, শিশুদের মনের কথা তিনি বলতেন। শিল্পী মোস্তফা মনোয়ারের এই শ্রদ্ধা নিবেদন শহীদ মিনার থেকে এই তথ্যই ছিল মিলা আমার কাছে। পরবর্তীতে আমরা আবারও তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী শরীফুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। অধিবেশনে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল সংসদে উপস্থাপন করবেন। এরপর এটি কণ্ঠ ভোটে দেবেন স্পিকার। গতকাল সংসদে পাশ হয় অর্থ বিল। গেল 11 জুন 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের উপর হয় সাধারণ আলোচনা। অংশ নেন সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ অন্য এমপিরা। বিএনপি সরকার গঠনের পর এটি প্রথম বাজেট, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না। আগামী বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে বিএনপির নির্বাচনী ইশতেহারের ছাপ, যদিও সঙ্গী হচ্ছে আগের সময়ের চলে আসা প্রকল্প বাস্তবায়নের জটিলতা। নতুন যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে সরকার, তার 48 প্রকল্পই সংশোধন হয়েছে 1 থেকে 4 বার। দেলোয়ার দোলনের রিপোর্ট।
সুষম উন্নয়ন নিশ্চিতে জোর দিচ্ছে বিএনপি। আগের সরকারের রেখে যাওয়া প্রকল্পের সঙ্গে তাই নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে নির্বাচনী ইশতেহারের ছাপ। তবে আইএমইডির বিশ্লেষণ বলছে বাস্তবায়নের দিক থেকে খুব একটা স্বস্তি নেই এডিপিতে। কেননা আগামী অর্থ বছরে 403টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে না নানা জটিলতায়। অসম্পূর্ণ রয়ে যাবে 377টি প্রকল্প। আর নতুন যে এডিপি নিয়ে এগোচ্ছে সরকার, তার প্রায় 48 ভাগই সংশোধন হয়েছে 1 থেকে 4 বার পর্যন্ত। সরকারের যে আর্ন করে আয়ের 72% পরিচালনা ব্যয়, মানে রেভিনিউ বাজেট, সেটা 66% আনতে পারলে বাকিটা তাহলে এডিবিতে পাওয়া যাবে, ডেভেলপমেন্ট বাজেটে। তো সেটাই তো মেন উদ্দেশ্য হওয়া উচিত। ব্যক্তিখাত যে আমাদের উদ্যোম এবং আমাদের যে বিনিয়োগ, এগুলোকে চাঙ্গা করতে গেলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করা দরকার। এই এডিপি ইউটিলাইজেশনটা যেন ভালো হয়, এই ব্যাপারে যদি মনোযোগ না দেয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই এডিপি বাস্তবায়ন করা যাবে না। আর বাস্তবায়ন করতে চাইলেও যে কোয়ালিটি হওয়া উচিত ছিল, যে গুণগত মান, সেই গুণগত মান আমরা পাবো না। এডিপি নিয়ে সিপিডির বিশ্লেষণ বলছে দেশে চলমান 976টি উন্নয়ন প্রকল্পের গড় বয়স 6.5 বছর। এর মধ্যে 322টি প্রকল্পের বয়স 6 থেকে 10 বছরের মধ্যে, যা মোট প্রকল্পের 1/3। 10 বছরেরও বেশি সময় ধরে চলছে 47টি প্রকল্প। প্রকল্প বাছাই এবং এটার যে ডিপিপি প্রণয়ন, এটার ফিজিবিলিটি স্টাডি, এটার ইকোনমিক রিটার্ন, এগুলো যাতে সঠিকভাবে করা হয়। বছরের লাস্ট 3 মাসে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে একটা হিড়িক পড়ে যায়। এর ফলে যেটা হয় কি, কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং সেটা কিন্তু খুব খারাপ হয়। প্রস্তাবিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা বেড়ে হয়েছে 1108টি। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ জুলাই গণ অভ্যুত্থানে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় এই ঘোষণা করবেন। এর মধ্যে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে জাসদ সভাপতিকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে 14 মে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আনে প্রসিকিউশন, যার সবগুলোই প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি তাদের।